ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে আবার সেই পুরনো দিনের কথার ঝুলি। আজকে আমরা একজন মহারাজের সম্বন্ধে বলবো। আপনারা সবাই আমাদের প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, এনাদের সব জীবন সকলেরই প্রায় জানা, এদের বই টই বেরোয় তো ওনাদের, তাই জন্য সকলেরই জানা থাকে। কিন্তু অতি সাধারণ সাধু, এনারা কোনো পোস্টে নেই বা কোনো কিছুতে এসবে নেই, অথচ তাদের কি সুন্দর জীবনযাপন, এগুলি সত্যি শুনলে পরে খুব ইন্সপিরেশন পাওয়া যায়। তা এই রকমই একজন সাধু আজকে আমরা আলোচনা করব। তার নাম স্বামী ক্ষেমানন্দ। ক্ষেমানন্দ উনি রমেশ মহারাজ বলেই বিখ্যাত। আমার মনে হয় এমন কেউ নেই যে রমেশ মহারাজকে চেনেন না। অন্তত এখন যারা জয়েন করছে তাদের কথা বলছি না, তার আগে রমেশ মহারাজ বেলুড় মঠেতে প্রায় 58 বছর বেলুড় মঠেতে ছিলেন। আর তিনি গান করতেন, তার গানের জন্য তিনি বিখ্যাত। তো এই ক্ষেমানন্দজি মহারাজ তিনি জয়েন করেছিলেন বারাণসী সেবাশ্রমেতে, আর মন্ত্রদীক্ষা পেয়েছিলেন আমাদের মঠ মিশনের 7ম সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি মহারাজের কাছে। শঙ্করানন্দজি মহারাজের কাছ থেকে মন্ত্রদীক্ষা পেলেন, আর 1951 সালে তিনি ঢাকা মঠে জয়েন করেন। তখন তো অবিভক্ত বাংলা, তো ঢাকা মঠেতে তিনি জয়েন করেছিলেন। এরপর স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস হয় 1962 সালে। তা মহারাজ তার ব্রহ্মচারী অবস্থাতেই স্বামীজির শিষ্য ছিলেন জ্ঞান মহারাজ। ওই জ্ঞান মহারাজের সেবক ছিলেন, সেবা করেছিলেন। আরও অনেক মহারাজদের তিনি সেবা করেছেন, কিন্তু আমরা সবাইকার নাম জানি না যদিও। তো বেশ কয়েকজনকে এরকম সেবা করেছিলেন মহারাজ। আর একদিন আমি মহারাজকে প্রণাম করতে গেছি, তখন উনি আরোগ্য ভবনে আছেন। তো প্রণাম করতে গিয়ে আমাকে আরেকজন সাধু বলছে, এই এদিকে এসো, এদিকে এসো, দেখে যাও, তোমার ছবি দেখে যাও। আমার ছবি? তখন আমিও ব্রহ্মচারী, আর আমি তখন প্রমেয়ানন্দজি মহারাজের সেবক ছিলাম। তো আমি হয়তো অবাক হয়ে গেলাম, আমার ছবি মহারাজের ঘরে থাকবে কী করে? তো বলে একটা ছবি, মহারাজ বসে আছেন টেবিলে, ব্রেকফাস্ট করছিলেন। সকালবেলা প্রণাম করতে গিয়েছিলাম তো কোনো একটা তিথি পুজোতে, ঠাকুরের পার্শ্বদের কারুর। তাই গিয়ে বলছেন যে এটা দেখো, দেখো তোমার ছবি। যে আমার ছবি ভালো করে তাকিয়ে দেখি কি না, যে ওই জ্ঞান মহারাজ বসে আছেন, আর তার পাশে রমেশ মহারাজ দাঁড়িয়ে আছেন, সেই ছবিটি। আর এই রমেশ মহারাজ ছিলেন লম্বা মানুষ, আমিও তার মতো লম্বা। আর আমিও যেমন রোগা পটকা, উনিও সেরকম রোগা পটকা ছিলেন। সেই জন্য চেহারার খানিকটা মিল হয়েছে।
আর আগেকার দিনের তোলা ছবি সে তো সাদা কালো ছবি, ভালো করে সবটা বোঝা যায় না। তো দেখি কি না যে সত্যিই যেন মনে হচ্ছিল যে তাই তো আমার ছবি এখানে কী করে এলো। খুব ভালো করে দেখতে গিয়ে দেখি যে না, এটি ওই রমেশ মহারাজ দাঁড়িয়ে আছেন আর জ্ঞান মহারাজ বসে আছেন, সেই একটা ছবি ওনার ছিল। তো যা হোক, সেই এখানে একটা হাসি ঠাট্টা হলো। কেন না, ওই রমেশ মহারাজের পরে মঠের গান টানগুলো আমি করতাম, তখন সেই জন্য সবাই আমাকে ওইরকমভাবে দেখিয়ে বলছিল। তো যাই হোক, তো মহারাজ জ্ঞান মহারাজ সেবা করেছেন, আরও এরকম বেশ কিছু কিছু সেই সময়কার বড় বড় সাধু সেবা করেছিলেন, কিন্তু সেগুলো সব আমি জানি না। আর মহারাজ ওই বেলুড় মঠে স্বামীজির বেডরুমেতে স্বামীজির সেবা করতেন, মানে স্বামীজির ঘর পরিষ্কার করা, স্বামীজিকে খেতে দেওয়া, ফুল দিয়ে সাজানো, অমুক তমুক সারাদিনের যে কাজ, ওই স্বামীজির বেডরুমের কাজের দায়িত্বটা তাঁর উপর ছিল। তিনি এটিও দীর্ঘদিন করেছেন, প্রায় ৪৬ বছর তিনি এরকম স্বামীজির সেবা করে গেছেন, আর ১২ বছর তিনি রিটায়ার্ড লাইফ কাটিয়েছেন বেলুড় মঠেতেই। টোটাল এই ৪৬ প্লাস ১২, ৫৮ বছর তার বেলুড় মঠে বাস। তো মহারাজ এমনি খুব একটা হয়তো পড়াশোনা সেই বিষয়ে শিখে আসেননি, তখনকার দিনে মানুষ তো, কিন্তু ভীষণ সরল, খুব সরল মানুষ। তার দেখতেন যে ভিজিটর্স রুমেতে তখন গান হতো আগে, তো মহারাজ ওইখানে গিয়ে শুনতে যেতেন। তো যে মহারাজের সেবা করছেন, হয়তো কোনো মহারাজের সেবা করেন, তিনি ডেকে পাঠালেন, এই রমেশ কোথায় গেল, রমেশ কোথায় গেল, রমেশকে ডাক, রমেশকে ডাক। আর তখন মহারাজকে তো তাড়াতাড়ি চলে যেতে হতো, সেই জন্য উনি সেই গানে ভালো করে মানে অংশগ্রহণ করতে পারতেন না। তো কিন্তু উনি খুব ভালোবাসতেন। তা উনি তখন ব্রহ্মচারী আর বা এরকম সেবা টেবাতে আছেন, সেই জন্য ভিজিটর্স রুমে ঢুকেই যে গানে বসবেন এমন তার পক্ষেও সম্ভব হতো না, আর সেখানে যারা থাকতো সাধুরা, তারাও তাকে ঢুকতে দিতেন না, কেননা আবার কেউ ডাকাডাকি করবে, ডিস্টার্ব হবে ইত্যাদি, এইসবের জন্য। কিন্তু মহারাজের এত নিষ্ঠা, তিনি ওইরকম মাঝে মাঝে যখনই সময় পেতেন, ওই বাইরে বারান্দা থেকে বসে বসেই ওইখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, খানিকটা দেখে শুনে চলে গেলেন। এইভাবে গান শিখেছিলেন। তখন সেই সময় বেলুড় মঠেতে বিশ্বচৈতন্য, অর্থাৎ যার ডাকনাম ছিল প্রহ্লাদ মহারাজ, তিনিও ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী। তিনি গান শেখাতেন। মহাপুরুষ মহারাজ তাকে গান শিখিয়ে নিয়ে এসে তাকে বলেছিলেন যে তুমি এই সব আমাদের ট্র্যাডিশনাল গানগুলোকে শিখে এখানকার সাধু ব্রহ্মচারীদেরকে শেখাবে। তো সেই প্রহ্লাদ মহারাজ প্রত্যেক দিন ওই ভিজিটর্স রুমে বসে গান করতেন এবং যারা আসতো তাদেরকে শেখাতেন। এই রমেশ মহারাজও খুব কম তার ভাগ্যে জুটতো যে ওখানে গিয়ে বসে শোনার, তা নাহলে এরকম উঁকি মেরে এখানে সেখানে গিয়ে এই একটু দূর থেকে এরকম করে করে উনি শুনতেন, শুনে 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 শিখতেন। তারপর গিয়ে কোনো একটা সময় যখন কেউ থাকতো না, তখন গিয়ে টুক 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 করে আস্তে আস্তে গিয়ে হারমোনিয়ামে তোলার চেষ্টা করছেন। খুব তার ভীষণ ইচ্ছা। কোনো দিন গান বাজনা শেখেননি কোথাও, কিচ্ছু নয়, কিচ্ছু জানেন না। হারমোনিয়াম পাওয়া যায় না, তখনকার দিনে হারমোনিয়াম তো ঘরে ঘরে ছিল না, ওই ভিজিটর্স রুমেতে হয়তো একটা হারমোনিয়াম আছে বা এরকম ভাব, বা কোনো মহারাজের কাছে হয়তো একটা এরকম ভাব থাকতে পারে। তো তিনি ওই শুনে শুনে গিয়ে একটু একটু করে যে গান গাইতে পারে তাকে গিয়ে বলে, আচ্ছা এটা ওই গানটা কেমনভাবে একটু তুমি একটু শিখিয়ে দাও, কেমন একটু গেয়ে দাও, একটু গেয়ে দাও বলে রাম করে করে উনি গান শিখতেন। আমাকে একদিন গল্প করেছেন যে তখন আমার সময় হতো না, গানে বসে গান শেখার সময় আমার হতো না। আমি এরকম কাজের মধ্যেই ব্যস্ত থাকতাম, আর তার মধ্যেই এসে, আর খুব সরল সহজীদের মানুষ ছিল তো, সেই জন্য সবাই তাকে 5 ফরমাস খাটাতো, এটা দে, ওটা নিয়ে, এই কোথায় গেলি তুই, এটা কর, এরকম ভাব ছিল। আর উনিও মুখ বুঝিয়ে করতেন আনন্দের সঙ্গে। যারা গান শিখেছিল তাদেরকে তো আমরা দেখতে পাই না, মানে এভাবে বেশি কাউকে দেখতে পাই না,
কিন্তু উনি ওই যে নিষ্ঠা তার ছিল, ওই যে ওটার প্রতি ভালোবাসা ছিল, সেই জন্য উনি এই দীর্ঘ 50 বছর প্রায় বেলুড় মঠে গান করে গেছেন। এত দিন ধরে তিনি গান গেয়ে গেছেন আর ঠাকুর তার গান শুনে গেছে। তিনি সেই সময়তে সন্ধ্যা আরতি, প্রত্যেক দিনের সন্ধ্যার আরতি উনি গাইবেন। কোনো সাধুর শরীর গেলে ক্রিমেশন অর্থাৎ যখন পোড়ানো হয় দেহ, তখন পাশে সেখানে আমাদের গান হয়, তো সেই ক্রিমেশন সং, সেই গান তিনি গাইবেন। আমাদের কালী পুজো হয়, প্রায় 5টা কালী পুজো হয় সারা বছরে। ঠাকুরের তিথি পুজোর দিন একটা, স্বামীজির তিথি পুজোর দিন একটা, ফলহারিণী কালী পুজোর সময় একটা, আর শ্যামা কালী পুজো অর্থাৎ ওই সময় একটা। এই 4টে কালী পুজো, সারা রাত্রির কালী কীর্তন চলবে সেখানে রমেশ মহারাজ। দুর্গাপূজার সময়, দুর্গাপূজার আগে 1 মাস আগে থেকে গানের প্র্যাকটিস চলে, আগমনী আর কালী কীর্তন, সেও ওই লিড করবেন কে? ওই রমেশ মহারাজ। এবং ওই অনুষ্ঠানেতে যখন পুজো চলবে তখন যে গান হবে সেখানেও সেই রমেশ মহারাজ। গান মানেই একটা খুব বড় সময় বেলুড় মঠে ছিল, যখন গান মানেই হলো রমেশ মহারাজ। তারপর বয়সের কারণে বা তিনি তো সেরকমভাবে বিধিবদ্ধভাবে গান শেখেননি, তো সেই সবের জন্য অনেক সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হতো। সেই সবের জন্য একবার বড়রা ঠিক করলো যে এখন আর রমেশ মহারাজকে দিয়ে হবে না, এখন একজন ভালো গায়ক হলেই ভালো, তাহলে মঠের গানের মানটা ঠিক থাকবে। শিখে নেবে ওর কাছে, শিখে নিয়ে সব করবে। কোনো একজন ব্রহ্মচারী মহারাজকে সেখানে পোস্টিং করা হলো, তিনি শিখে টিকে নিয়ে করবেন বলে। কিন্তু এই যে গান, মানে সব সময়তে গান নিয়ে এখানে ওখানে প্রত্যেক সময় যেখানে যা গানের প্রোগ্রাম আছে, যখন দোলের সময় কীর্তন করতে হবে, গলায় হারমোনিয়াম নিয়ে বসে বসে সেই গাইতে গাইতে কীর্তন গাইতে গাইতে ঘোরাঘুরি সমস্ত চলছে, সেই সব রমেশ মহারাজ করতেন। তাই সব করতে করতে সে অত করতেই পারল না, সে তো পোস্টিং হয়ে গেল আবার অন্য জায়গায়। কিন্তু রমেশ মহারাজ কন্টিনিউ সেই কাজ করে গেছেন। একটি মজার কথা, তখন আমি জয়েন করিনি, তো একবার বেলুড় মঠে আসতাম, ভলেন্টিয়ারি করতাম। তো একবার আমাদের বলা হয়েছে যে ঠাকুরের আরতিটা শুনবে, ওখানে ঠাকুরের আরতি শুনে আসবে, স্বামীজির লেখা আরতি, তো আরতির ভজন, তো আরতির ভজনটা শুনে আসবে। তো একদিন মনে হলো দেখি একদিন যাব, গিয়ে শুনবো কি সুন্দর আরতি হয়। তো যা হয়, পিছন দিকে তো একটা জায়গায় বসে আছি মন্দিরে, বেলুড় মঠে। তারপর আরতি তো শুরু হলো, কি একটা যে হচ্ছে, সেই যে কি গান হচ্ছে, কি শব্দ হচ্ছে, কিছুই বুঝতে পারছি না, শুধু আই হচ্ছে মনে হচ্ছে। বাবা এটা কি আরতি হচ্ছে এরকম ভাব, তো কি মানে কিছুতেই আমি কোনো গানের কোনো কথাও বুঝতে পারলাম না, আর ওটা যে কি কিছুই বোঝা গেল না। চলে এলাম। তারপর আরও বেশ কিছুদিন যাওয়ার পর তখন ওই ক্যাসেটটা বেরিয়েছে আমাদের, ওই ক্যাসেটটা শুনলাম, আরত্রিক ভজনের ক্যাসেট। আরত্রিক ভজনের ক্যাসেট শুনে আমি ওর সঙ্গে মেলাতেই পারলাম না, মানে এত ধীর লয়ে গানটা হতো। এই করতে 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 বহু বছর ধরে করছেন, তো এবার পাখোয়াজ বাজাতো একজন, কোনো কারণে পাখোয়াজ হয়তো আস্তে আস্তে লয়টা কমে যাচ্ছে, উনিও লয় কমে যাচ্ছে, করতে করতে মানে শুধু খ বলে একবার বাইরে থেকে গিয়ে আবার মুখ ধুয়ে এসে আবার ড বলা যাবে, এরকম অবস্থা, মানে খুব বড় লয়ে তখন চলতো। তো এরকমভাবে হচ্ছে, তখন অন্যান্য আমাদের সব বড়রা বললেন যে না এরকম ভাব ঠিক, এটা ঠিক হবে না, এটা ঠিক করতে হবে। তারপরে স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের ওই মঠে ম্যানেজার হয়ে পোস্টিং হলেন, উনি ম্যানেজার হয়ে এলেন। তারপর তখন ওইখানে হিরণময়ানন্দজি মহারাজ তখন জেনারেল সেক্রেটারি। তো উনি বললেন যে দেখো রামগোপাল, মঠের গানটাকে তুমি ধরো দেখি, ঠিক করো দেখি আগে, এই রমেশদাকে দিয়ে আর হবে না।
তো রমেশ মহারাজের কিন্তু কোনো তার রাগও নেই, কোনোদিন আমি দেখলাম না যে তিনি রেগে মেগে আছেন বা কোনো মন খারাপ, কোনো দিন দেখলাম না। তিনি একদম মুখ হাসি দিয়ে একদম বলছে, রমেশ মহারাজ শুনেছেন হিরণ্ময়ানন্দজি মহারাজ বলছেন যে আপনাকে আর এখানে গান গাইতে হবে না, এখন নবীন ব্রহ্মচারীরা সাধুরা গাইবে, আপনার এখন অনেক দিন হয়ে গেছে, এবার ছাড়তে হবে। তখন সে এক গাল হেসে দাঁতগুলো ফোগলা, নাদ নাই তো ফোগলা হাসতে হাসতে বললেন যে ভালোই তো, সবাই মিলেই গাইব। এই দাঁতের কথা বলতে গিয়ে একবার মনে পড়ে গেল, হঠাৎ ওই ওনার দাঁতগুলো বাঁধানো ছিল। তো এরকমভাবে গানের প্র্যাকটিস চলছে। এখন জোরে মোটামুটি চেষ্টা করতেন তো জোরে গাইতে, উনি প্রথমে গাইছেন, তারপর সবাই মিলে গাইছে এরকম ভাব। তা হঠাৎ করে গান গাইতে গাইতে হঠাৎ হারমোনিয়ামটা ছেড়ে দিয়ে এরকম করে খুঁজছে, কী হলো, দাঁতটা খুলে বেরিয়ে গেছে। তো গান গাইতে গাইতেই দাঁতটা বেরিয়ে গেছে খুলে, কিন্তু উনি সে কী হাসি, কী মজা তার, এই নিয়ে কোনো দিন তাকে এও কিছু বললেও, উনি অত বয়স্ক মানুষ, কিন্তু কেউ কিছু বললেও কখনো কিছু মনে করতেন না, হেসেই সেই উড়িয়ে দিতেন সব। এরপরে কি গান হবে, হয়তো বললো যে এ বললো ওটা, ও বললো ওটা, না একটা বলো বলে তখন উনি শুরু করলেন। যেই শুরু করলেন তখন বা 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 করে শুরু করলো, আর উনি হেসে সেই গান শুরু হলো। তো এরকম ভাব ছিলেন উনি। তো গানটা নিয়ে থাকতেন। তা আমি তখন নতুন ব্রহ্মচারী, তা আমি যেহেতু একটু গান টান করতাম, তো উনি এসে, এই আশিস তুমি এখানে এসো, তুমি এইখানে বসো, পাশে বসো বলে আমাকে পাশে বসিয়ে নিয়ে গান গাইতেন। তুমি গাইবে, শেষের দিকটাতে একটু গলা বেশি জোরে চেঁচাতে তো অসুবিধা হতো, তুমি গাইবে বলে উনি হারমোনিয়ামটা উনি ধরবেন, দিয়ে তারপরে গাইতে বলতেন। তা গাইতাম, আমরা সবসময় যেতে পারতাম না, যখন যেমন যেতাম। তা একদিন কেউ বলেছে ওনাকে, মহারাজ এই আশিসই এখন আপনার জায়গা দখল করে নেবে আপনাকে সরিয়ে দিয়ে, খুব সরল মনা। তারপর হঠাৎ দেখছি আর উনি আমাকে ডাকছেন না। আমি যে কী হলো, যাই হোক, না ডাকলেও আমি যেতাম, গিয়ে বসতাম। কিন্তু উনি দেখছি দু তিন দিন ওটা ছিল, খুব একটা বেশি আর আমাদের কথা বলছেন না। মানে উনি মনে করেছে সত্যিই তো তাই, তো তাহলে আমার তো চাকরি চলে যাবে, আমার তো তাহলে গান বাজনা করতে পারবো না, এরকম মনে ভাবছেন। তখন ওনার কিন্তু বয়স প্রায় 8-এর কাছাকাছি, 8-এর কোটায় বয়স প্রায়। তো ওই করতে করতে মহারাজ একবার, কিন্তু শারীরিক গঠন ছিল খুব ভালো, সোজাভাবে থাকতেন, একদম হাঁটতেন যেন সোজা হয়ে হাঁটছেন, প্রত্যেক দিন ব্যায়াম করতেন। ওনার প্রত্যেক দিন, একদিন সকালের দিকে গেছি ভিজিটর্স রুমে, ওই দিকটা দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি যে ভেতরেতে একটু খুব জোর শ্বাসে শব্দ হচ্ছে। আমি হঠাৎ দরজাটা খুলেছি, দেখি ভেতরে কী হচ্ছে, ঘুমাচ্ছে নাকি, খুলে দেখি যে ও মা, রমেশ মহারাজ ডাম্বেল বারবেল ভাজছেন। তার কাঠের ছিল, লোহার নয়, বোধহয় কাঠের বা এরকম ঢালাই, আগেকার দিনে যেমন ছিল, সেই নিয়ে উনি একদম করে ডাম্বেল বারবেল ভাজছেন, ডন দিচ্ছেন, বৈঠক দিচ্ছেন প্রত্যেক দিন ওনার ব্যায়ামটা ছিল। আমি বললাম, মহারাজ আপনি রোজ ব্যায়াম করেন? বলছে হ্যাঁ, স্বামীজি বলতেন না, স্বামীজি বলেছেন শরীরচর্চা করতে হবে। তারা কুস্তি করতেন, ব্যায়াম করতেন, জানো তো বরানগর মঠেতে তারাও ব্যায়াম ট্যায়াম করতেন, ডাম্বেল ভাজছেন। তো স্বামীজি বলেছেন না এগুলো করতে হয়, শরীর ঠিক রাখতে হবে, তো তা না পরে তো তোমার সেবা করতে এসে তোমাকেই তো সেবা নিতে হবে। তো দেখতাম ওই বয়সেও কীরকম ভাব, তার নিষ্ঠা, প্রত্যেক দিন ওইরকম করে ডাম্বেল ভাজছেন। তারপরে প্রত্যেক দিন একটু হারমোনিয়ামটা নিয়ে একটুখানি গানটা একটু গান বাজিয়ে দিলেন, একটুখানি করে নিলেন, এরকম ভাব, খুব নিষ্ঠা ছিল। স্বামীজির বাড়িতে, স্বামীজির বেডরুমে কাজ করতেন, একদম প্রত্যেক দিন ঠিক 4টের আগে উঠে স্বামীজিকে উঠিয়ে তুলে নিয়ে এসে মন্দির থেকে ফুল নিয়ে এসে ফুল দিয়ে সাজানো, অমুক তমুক প্রত্যেকটা কাজ। তখন কেউ সেরকম বা প্রথম দিকে তার হেল্পিং হ্যান্ড ছিল না, নিজেই সমস্ত কিছু করতেন। ওই স্বামীজি ঘর মোছা, জানলা কপাট মোছা,
স্বামীজির সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সাজানো গোছানো সব। আর স্বামীজির তিথি পুজোর দিন তো তার পাওয়াই মুশকিল, সমস্ত সেই স্বামীজিকে খাওয়াবেন তিনি, তার চা করে দেওয়া, অমুক তমুক, রান্না বান্না এসব রান্না করার আলাদা থাকতো, তিনি একদম সারাদিন ধরে। আবার এইসব করার পর স্বামীজি তিথি পুজো সমস্ত সারাদিনের কাজ করার পর রাত্রি যখন কালী পুজো হতো তখন কালী কীর্তন গাইতে উনি চলে যেতেন, গিয়ে কালী কীর্তন গাইতেন। শেষের দিকটায় একবার উনি বোধহয় গঙ্গায় স্নান করতে গিয়েই, প্রত্যেক দিন গঙ্গা স্নান করতেন, তো বোধহয় একবার পড়ে গিয়েছিলেন। তারপরেই একটু শরীরটা কমজোরি হয়ে গেল। তো মহারাজ করতে পারছেন না। তারপরে একদিন আমরা দেখা হয়েছে, মহারাজ আপনি কেমন আছেন? সামনেই তো দুর্গাপুজো আসছে, আবার তো আমাদের আগমনের প্র্যাকটিস শুরু হবে। তখন বললো হ্যাঁ আমি যাব তো। আমি বলছি মহারাজ আপনি এখন হাঁটাচলা করতে পারছেন? বললে এখন দিচ্ছে না ডাক্তার, ওই ঘরের মধ্যেই আছি, তবে আমি যাব। তো আমি যাব, ভীষণ তার একবারে উৎসাহ। এরপর যখন আগমনী কালী কীর্তন শুরু হলো বা হবে, আমরা তখন মহারাজকে বললাম মহারাজ এরকমভাবে অমুক তারিখ থেকে শুরু হবে। আর ইতিমধ্যে আমার পোস্টিং হয়ে গেছে তখন মঠে, এবং ওই গানটা দেখার জন্য আমাকে তখন মহারাজ বলে দিয়েছেন। তো যেহেতু এতদিন ধরে রমেশ মহারাজ দেখে এসেছেন, সেই জন্য গিয়ে রমেশ মহারাজকে বললাম মহারাজ এরকম আমার তো এখানে পোস্টিং হয়েছে মহারাজ, তো আমার গান গাইতে বলছেন, কিন্তু আপনি না এলে পরে কী করে হবে? আপনি আসুন, না হলে পরে তো হবে না। তো ঠিক আছে তুমি শুরু করবে, আমি যাব। প্রত্যেক দিন উনি এসে আগে থেকে, ঠিক হয়তো 8:15 থেকে শুরু হবে, উনি 8:10 এসে ওখানে এসে বসে থাকবেন। আর আমরাও যেহেতু উনি এতদিন করে এসেছেন, মহারাজকে হারমোনিয়ামটা দিতাম, মহারাজ আপনি বাজান, আপনি করুন, ধরুন। ওনার অত গলায় অতটা জোর ছিল না তখন, যদিও তবুও তা উনি শুরু করতেন, তারপরে আমরা করতাম। উনিও খুব আনন্দে এরকমভাবে করতেন, আমাদের সঙ্গে সঙ্গে আসতেন, আস্তে আস্তে আসতেন, বসতেন, গান করতেন, সমস্ত চলত। এরপর একদিন হলো কি, তখন ট্রেনিং সেন্টারেই বোধহয় আমরা ছিলাম। তো যাই হোক, তো একবার কালী কীর্তনের সময় একজন মহারাজ, তিনি ভালো গান, তা উনি বললেন যে এরকমভাবে এই এত সব লোকের মধ্যে রমেশ মহারাজ এখন শরীর অসুস্থ হয়ে গেছে, উনি এখন পারছেন না, ওনাকে আমরাই শুরু করে দিই বলে আমরা সব ব্রহ্মচারীরা মিলে শুরু করে দিয়েছি। দেখি কি না রমেশ মহারাজ একটা বই হাত পিছনে করে, দেখাবে না মানুষকে, দেখাচ্ছে না, কেউ দেখতে দেখতে না পায়, পিছন দিকে করে নিয়ে সঙ্গীত সঙ্গে বইটা নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, সেই দিনকে আমরা অতটা বুঝতে পারিনি, গানের সময় গান হচ্ছিল, অতটা খেয়ালও করিনি আমরা। তারপরে উনি অনেক রাত্রি পর্যন্ত তো গান হয়, আমরা গান এসবে মজে গেছি, সব গান গেয়েই গেছি। তারপর উনি চলে গেছেন। তারপরের কালী পুজোয় একটা এসে উনি আমাকে বলছে, আশিস আমাকে একটা গান গাইতে দেবে? তার কথাটি শুনে এত কষ্ট লাগলো না, যেন আমার চোখ দিয়ে জল পেরে বসে গেল। আমি একটা গান গেয়েই তোমাদের ছেড়ে দেব। আমার না মহারাজ, আপনিই করবেন, আজকে আপনি লিড করবেন, আমরা সবাই মিলে গান করব, আপনি আসুন, বসে না, আমি একটা করেই চলে যাব। যিনি এই প্রায় 35-40 বছর ধরে বেলুড় মঠের গান মানে রমেশ মহারাজ, সেই রমেশ মহারাজ এতদিন গান গেয়ে এসছে, ওই রকম ভাবতো ওনাকে উনি সুযোগ সেদিন গাইতে পারেননি। তার জন্য তার কোনো দুঃখ নেই, তিনি কাউকে কিচ্ছু বলেননি, কোনো দিন কারোর বিরুদ্ধেকার অভিযোগ নেই, কখনো বলেননি। সে নিজে থেকে এসে আমাকে বলছে, আশিস আমাকে একটা গান গাই আমি চলে যাব। আমি বলছি না মহারাজ, আজকে আপনাকে এখানে থাকতে হবে, পুরোই সময় থাকতে হবে। তো বলে উনি এসে উনি গান গাইলেন। আমরা একটু খুব যেমন ভাব হয়, মহারাজ আরেকটা হোক করে, তা উনিও হাসতে হাসতে বেশ কতগুলো গান টান গাইলেন, গেয়ে দিয়ে বলে না এবার তোমরা করো, আমি আছি, আমি বসে থাকবো, তুমি করো। তখন আমরা সব করলাম, যাক উনিও বেশ আনন্দ
মুখটাও আনন্দ লাগলো। যখন এই কালী কীর্তনের প্র্যাকটিস হতো বা আমাদের ঠাকুরের তিথি পুজোর আগে উষা কীর্তনের প্র্যাকটিস হতো, তখন মিছরি একদম বড় তাল মিছরির বোতল আসতো। প্রথম বোতলটা উনি একটা নিয়ে এসে মঠবাস থেকে করে কিনে এসে দিতেন। কোনো ভক্ত কাছ থেকে হয়তো বলেন কেউ হয়তো প্রণামী দিয়েছে মহারাজকে একটু, মহারাজ সেই প্রণামী থেকে কিনে নিয়ে এসে দেবেন। তারপরে এবার সব আরও অন্যান্য সব সাধুরা আছে ওনার সমবয়সী বা যারা গান ভালোবাসে, যেমন ছিলেন কান্ত মহারাজ ছিলেন, উনি মনসাদেবের মহন্ত ছিলেন, তারপরে বারাসাতের মহন্ত ছিলেন। কান্ত মহারাজ, আমাদের কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে, আপনি কবে আসছেন বলে খবর দিতেন। আর কান্ত মহারাজ জানেন উনিও খুব গান ভালোবাসতেন, উনি আসা মানিক 4 বোতল মিছরি নিয়ে এসে হাজির। আর যেই উনি আসবেন, আর রমেশ মহারাজের হাসি কি, সেই নাদ নেই, ফোগলা হাসিটি এত এত ভালো লাগতো। তিনি বলতে, এই দেখো আজকে কান্ত মহারাজ এসে গেছে, এই তোমাদের জন্য 4টে বোতল তুলে দেখাবে, তো 4টে বোতল এসে গেছে, অতএব আর এখন জোর গান হবে। মিছরি না থাকলে গান ঠিক জমতো না। বলতো যে কে হতো, বললো মহারাজ আপনার তো আজকে তো গান ভালো জমলই না। তখন বললো কি করে জমবে, মিছরি নেই তো, তো মিছরি থাকলে তাহলে পরে ঠিক জমবে গান। এইরকম মজার মানুষ ছিলেন তিনি। তা এইভাবে গান নিয়ে ইত্যাদি নিয়ে আনন্দ করতে করতে তিনি তার শরীর গেল 25শে জানুয়ারি 2014 সালে। 2014 সালে এই 25শে জানুয়ারি 83 বছর বয়স। 83 বছর বলা হয়, ওনাদের আগেকার দিনে তো রেকর্ড ঠিক থাকতো না, সেই জন্য একটা আন্দাজে বলা হচ্ছে, কিন্তু উনি বলতেন যে ওনার বয়স আরও বেশি হয়ে গেছিল। যাই হোক, তো এই রকম বয়সে তিনি এই স্থূল শরীর ছেড়ে চলে গেলেন। কিন্তু এখনও পর্যন্ত রমেশ মহারাজের নাম বেলুড় মঠের এই গানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এত দীর্ঘদিন এইভাবে বেলুড় মঠের গানকে ধরে থাকার ইতিহাস আগে আর নেই। তিনি এতদিন ধরে গানকে ধরেছিলেন এখনও পর্যন্ত। শুধু গান নয়, আরও একটা জিনিস ছিল, যখন আমাদের কোনো ভান্ডারা হচ্ছে, ওই উৎসব অনুষ্ঠানের দিন, তখন ওই খেতে বসে উনি শ্লোক বলতেন, সবাই রমেশ মহারাজের দিকে তাকিয়ে, গলার ভীষণ জোর ছিল, সে একবার চিৎকার করে করে, আর সবাই তখন তাতে যোগ দিত উনি শ্লোক বলাতে। রমেশ মহারাজ আছে মানে ব্যাস, ওনার সঙ্গে কেউ পারবে না। আর যেই উনি শুরু করবেন, সমস্ত সাধু ব্রহ্মচারীরা হ্যাঁ দিতে শুরু করবে তাকে। খুব মজার মানুষ ছিলেন তিনি, নিজে যেমন মজার মানুষ ছিলেন, তেমন তাকে দেখেও মজা পাওয়া যেত, আর তিনি মজা নিয়েই থাকতেন, আনন্দে থাকতেন। যার ভিতরে আনন্দ, তাকে দেখলেও আনন্দ হয়, আর তিনি যে কাজটা করেন সেটি সবটাই আনন্দেরই হয়, এটি বোঝা যায়। যাই হোক, আজকে এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।